জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবনের রায় বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রায় দেন। আসামিরা পারস্পরিক যোগ সাজশে শিবির কর্মী সন্দেহে আবরার ফাহাদকে হত্যা করেছে, কেউ তাকে বাঁচাতে আসেনি। হাইকোর্ট এই পর্যবেক্ষণ দিয়ে রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রায়ে সন্তুষ্টি জানালেও কারাগার থেকে আসামি পালানোর ক্ষুব্ধ আবরারের বাবা ও ভাই। দ্রুত রায় কার্যকরের দাবি তাদের। এদিকে অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রে শৃঙ্খলা আনতে এই রায় গুরুত্ব বহন করে। ৬ বছর আগে নৃশংস এই ঘটনায় জড়িত সবাই ছিল তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মী। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সঙ্গে একমাত্র আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চে আদেশ দেন। এই মামলায় তাকে একদিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন শেখ হাসিনার সহযোগী বলে মনে করে প্রসিকিউশন। এদিকে শিক্ষার্থী আহসাবুল ইয়ামিন হত্যা মামলায় সাভারের স্থানীয় ৩ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপি সরকার গঠন করলে জুলাই হত্যাকাণ্ড, গুম, খুন ও আওয়ামী লীগের আমলে নির্যাতিতদের বিচার করার আশ্বাস দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর একটি হোটেলে আমরা বিএনপি পরিবার আয়োজিত আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের শিকার ও ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ এবং ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। নিজের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকো এই গুম খুন নির্যাতনের অংশ মনে করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, এসবের সুষ্ঠু বিচার না হলে দেশে আবার অন্যায় সংগঠিত হবে। দেশবাসী এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের সরকারকে বা কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত তারা দেবেন বাংলাদেশের জনগণ। আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে, জনগণের সরকার থাকবে, তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে। রাজনীতিতে ভিন্ন মত গণতান্ত্রিক ব্যবস্থার সৌন্দর্য, তবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রকৌশলী নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মতপার্থক্য যেন মতবিরোধে পরিণত না হয় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান জামায়াতের আমির। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার প্রশ্নে আপোষহীন থাকায় আবরার ফাহাদকে জীবন দিতে হয়েছে। এ সময় শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দ্রুত কার্যকরের দাবি জানান তিনি। দেশের অর্থনীতিতে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে আগামীর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রত্যাশা করেন জামায়াতে আমির। রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য। মতপার্থক্য সমস্যা নাই, কিন্তু মতপার্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না হয়। আমরা এখন মতপার্থক্য করি না, এখন আমরা মতবিরোধ করি। এই জায়গায় আমাদের আপত্তি। জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মতপার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাজি না। এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত। নির্বাচনী পর্যবেক্ষক, রাজনৈতিক দলগুলোর এজেন্ট সহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে আগ্রহের কথা জানিয়েছে ইইউ। রোববার প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে কথা জানান ইইউর রাষ্ট্রদূত। এ সময় আন্তর্জাতিক মানের নির্বাচন করতে ইসিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয় ইউরোপীয় ইউনিয়ন। The Chief Election Commissioner that the European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise. ওনারা চায় যে আন্তর্জাতিক মানের একটা নির্বাচন দেখতে চান,
যেটা আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ, এখানে আমাদের তো দ্বিমত নাই। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা, এটা আমরাও চাই। নিরপেক্ষভাবে আমরা ইসি কাজ করবো, এটা তো আমরা ঘোষণা দিয়েছি, আপনারা সব জানেন। এবং আমরা তো খুব ট্রান্সপারেন্ট ওয়েতে কাজ করছি। ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয়, সংশ্লিষ্টদের এটি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে একথা জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সভায় যোগ দেন পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। এই বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব জানান, গেল বিজয় দিবসের মতো এবারও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে না। আসন্ন স্বাধীনতা দিবস ও ঈদের ছুটিতে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই বলেও জানান এই কর্মকর্তা। আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। আপনারা রিসেন্ট অল্প কিছুদিনের মধ্যে দেখেছেন পুলিশ শক্ত হয়েছে, কাজ চলছে। ইনশাল্লাহ আমরা কোনো থ্রেট দেখছি না। ঈদ উপলক্ষে শ্রমিক অসন্তোষের সমস্যা থাকে, সেগুলো মিনিমাইজ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ করা হয়েছে। যেমন বেতন, সেটা আমরা নিশ্চিত করার জন্য বিকেএমই এর প্রধানরা আসছিলেন, তাদের সাথে কথা বলেছি। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে 2টি মামলায় 7 দিন করে 14 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। পরে 14 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 2 মামলায় 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক আবু বকর সিদ্দিক। এর আগে শনিবার রাজধানীর বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তারের পর ছোট সাজ্জাদকে চট্টগ্রামের পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। এ সময় তাকে মদদ দেয়া বিদেশে থাকা সন্ত্রাসীদেরও আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়। গ্রেপ্তার ছোট সাজ্জাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও পুলিশের উপর হামলা সহ অন্তত 16টি মামলা রয়েছে। দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে এখানে এই চাঁদাবাজিগুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের অ্যাট্রসিটি আছে চট্টগ্রাম শহরের নর্থ ডিভিশন কেন্দ্রিক তার ছিল। গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে তথ্যগুলো নিয়ে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য পুলিশের তরফকে অনুরোধ জানাবো। AK-47 অ্যাসল্ট রাইফেল, AK-55, AK-57, এমনকি টরাস 9mm পিস্তল তাদের কাছে এখন আছে। দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে মাত্র কয়েক মাসের মধ্যেই ই-রিটার্ন পদ্ধতি বাস্তবায়ন করেছে এনবিআর। অথচ বিগত সরকার বিদেশি প্রতিষ্ঠানকে কাজ দিয়েও প্রকল্প শেষ করতে পারেনি বলে অভিযোগ করেছেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। রোববার দুপুরে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অনলাইন রিটার্ন দাখিলে বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে এক কর্মশালায় কথা বলেন তিনি। কর্মশালায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার করদাতারা। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, আয়কর রিটার্নের নথিপত্র সংগ্রহে রাখতে বড় ক্লাউড প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে এনবিআর। ই রিটার্ন আরও সহজ করতে শিগগিরই মোবাইল অ্যাপস তৈরির কাজও শুরু হবে বলে জানান তিনি। ভবিষ্যতে আমরা এনবিআর এর প্রতিটা কাজকে আমরা যা কিছুই করি এগুলো সবগুলোই ডিজিটাল পদ্ধতিতে হবে এবং ডিজিটাইজ করব, এই অঙ্গীকার করে আমরা আমাদের মাস্টার প্ল্যান তৈরি করছি এবং সেই অনুযায়ী আমরা প্রজেক্ট হাতে নিয়েছি। আমাদের যত সময় লাগুক আমরা টোটালি আমাদের এনবিআর এর প্রতিটা কাজকে ডিজিটাইজ করব, এই অঙ্গীকার ব্যক্ত করছি। মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষ স্বীকার করে প্রধান অভিযুক্ত হিটু শেখের 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর বাকি 3 আসামিকেও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ। সকালে পুলিশ সুপার মিনা মাহমুদা নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। তিনি বলেন, মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে আইনি কার্যক্রম অব্যাহত আছে। এরই মধ্যে প্রধান আসামি হিটু শেখ আদালতে দোষ স্বীকার করে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি 3 আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। গত 6 মার্চ বোনের বাসায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। এ ঘটনায় আগেই 8 মার্চ মেয়েটির মা বাদী হয়ে শিশুটির বোনের শ্বশুর
হিটু শেখ, ভগ্নিপতি সজীব শেখ এবং তার বড় ভাই রাতুল শেখ ও তার মা সাজিদা বেগমকে আসামি করে সদর থানায় ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা করেন। পরে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। গণমাধ্যমকে ধর্ষণ শব্দটি ব্যবহার না করতে ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানববন্ধনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, একথার মাধ্যমে প্রকৃতপক্ষে ধর্ষকের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি। ডিএমপি কমিশনারের এমন আহ্বানকে গণমাধ্যম প্রত্যাখ্যান করবে আশা করে এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান ডক্টর ইফতেখারুজ্জামান। দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানান ডক্টর ইফতেখারুজ্জামান। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত না করা গেলে সমাজ এগিয়ে যেতে পারবে না। এছাড়া ধর্ষণের শিকার নারীর বদলে ধর্ষকের নাম গণমাধ্যমে প্রচার আহ্বান জানান তারা। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ধর্ষণ শব্দটির বদলে নারী নির্যাতন বা নারী নিপীড়ন শব্দ ব্যবহার করতে গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান। নারীর অধিকার সুরক্ষার জন্য নারী এবং শিশু ধর্ষণ প্রতিরোধের জন্য কার্যকর আইনটি হয় এবং অধিকার নিশ্চিত করা যায়। একপাক্ষিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো আইন করবে সেটা আমরা আশা করব না। আমি আবারও বলবো যে আইনটি হতে যাচ্ছে, খসড়া হতে যে সংস্কার হতে যাচ্ছে যে আইনের, সেটি অবশ্যই যেন অংশীজনকে সম্পৃক্ত করে আলোচনা সাপেক্ষে সেটি প্রণয়ন করা হয়। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন বলে ধর্ষণ শব্দটা ব্যবহার না করার জন্য গণমাধ্যম আপনাদেরকে যখন অনুরোধ করে, তখন আমাদের অবাক হতে হয়, আমাদের তাদের প্রতি, তাদের এই অবস্থানের প্রতি ঘৃণা প্রকাশ করতে হয়। কারণ এর মাধ্যমে তিনি যেটা করছেন, বাস্তবে ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ মেসিডোনিয়ার একটি নাইট ক্লাবে ভয়াবহ আগুন লেগে অন্তত 59 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্টের সময় মঞ্চে থাকা আগুনের স্ফুলিঙ্গ থেকে ঘটনাস্থলের সিলিংয়ে আগুন ধরে যায়। পরে এই আগুন ছড়িয়ে পড়ে পুরো মঞ্চে, এরপর পুরো ভবনে। আহতদের সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দিয়েছে দেশটির সরকার। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী। এই ঘটনায় দায়ীদের শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছে মেসিডোনিয়া সরকার। সরকারি সূত্র বলছে, কনসার্টে অন্তত 1,500 মানুষ উপস্থিত ছিল। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় আধা সামরিক বাহিনীর 5 সদস্য নিহত হয়েছে। আহত আরও অন্তত 30 জন। স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তান সংবাদ মাধ্যমের তথ্য বলছে, নস্খি জেলার একটি মহাসড়কে বিস্ফোরক বোঝাই একটি ট্রাক নিয়ে আধা সামরিক বাহিনীর গাড়ি বহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গেল সপ্তাহে একটি ট্রেন ছিনতাইয়ের পর 36 ঘন্টার বেশি সময় 3 শতাধিক যাত্রীকে জিম্মি করে রাখে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি। এবারে খেলা প্রসঙ্গ। পুরুষ ফুটবলের জন্য পৃষ্ঠপোষক খুঁজে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী 5 বছর দেশের ফুটবল উন্নয়নে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। রোববার ব্যাংকটির প্রধান কার্যালয়ে বাফুফে ও ইউসিবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এর আগে জাতীয় ফুটবল দলের কিট স্পন্সর হিসেবে দৌড়কে যুক্ত করে বাফুফে পুরুষ ফুটবলের সংকট কাটাতে চলেছে, এমনটা জানিয়ে বাফুফের সভাপতি বলেন, দেশের ফুটবল উন্নয়নে কর্পোরেট সহযোগিতা প্রয়োজন। এছাড়া 6 বছর পর ফিফার অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়া বাফুফের পৃষ্ঠপোষক পাওয়ার ব্যাপারে আরও সহায়ক ভূমিকা রাখবে। যখন ফিফা ইন্টারন্যাশনাল অডিটরের মাধ্যমে বিএফএফ কে ক্লিন চিট দিয়ে দিচ্ছে 6 বছর পরে, সেটাও তার মানে যে অবশ্যই অর্থনৈতিক সচ্চার আমাদের গতি ফিরত এসেছে। যত আমরা খেলা খেলবো, তত অ্যাক্টিভিটি বাড়বে, ওনাদেরও অবদান বা পার্টনারশিপ বা দায়িত্ব সেখানে বাড়বে। হামজা চৌধুরীর মতো আরও অনেকগুলো প্লেয়ার আসবে। ইতিমধ্যে আমি বলতে পারি যে হামজা চৌধুরীর আসার পিছনেও কিন্তু ইউসিবিএল পিএলসির অনেক বড় অবদান আছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/ekhon tv।